প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি রাবিয়া বসরি। জীবিকানের নতুন আরেকটি ক্লাসে তোমাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। বিগত ক্লাসে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর তৃতীয় অধ্যায় কোষ রসায়ন সম্পর্কে জানছিলাম। তারই ধারাবাহিকতা আজকে আমরা জানবো কার্বোহাইড্রেটের যে প্রথম শ্রেণী বিভাগের অংশ মনোস্যাকারাইডের অন্তর্ভুক্ত গ্লুকোজ এবং ফ্রুক্টোজের স্ট্রাকচার সম্পর্কে। এই ক্ষেত্রে আমি বলবো যে গত ক্লাসে আমরা যখন পড়েছিলাম মনোস্যাকারাইড সম্পর্কে, তখন আমরা জেনেছিলাম মনোস্যাকারাইড অনেক ধরনের হয়, ট্রায়োজ, টেট্রোজ, পেন্টোজ, হেক্সোজ, হেপ্টোজ ইত্যাদি। তো এই ক্ষেত্রে আমার বলার ছিল যে 2 কার্বন, 3 কার্বন, 4 কার্বন বিশিষ্ট সেটা কিভাবে হয়। তো সেই ক্ষেত্রে গ্লুকোজ শেখানোর আগেই আমি আসলে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করতে চাই যে কিভাবে হয়। ধরো 3 কার্বন বিশিষ্ট হলে মনে রাখবে যে যদি চেইন স্ট্রাকচার, রিং স্ট্রাকচার না হয়, চেইন স্ট্রাকচার হয়, একটা কার্বন, একটা কার্বন, একটা কার্বন, 3টা কার্বন, তাহলে এটা ট্রায়োজ। একদম উপরে হবে CHO, একদম নিচে হবে CH2OH, আর মাঝখানের গুলো হবে CHOH। তো একে বিভিন্নভাবেই লেখা যায়। বিভিন্নভাবে লেখা যায় বলতে যে এই মাঝখানের সিটাকে এদিকে হয়তো হাইড্রোক্সিল, এদিকে হাইড্রোজেন, উপরে হচ্ছে CHO। তো এটাকে অ্যালডিহাইড হিসেবে, অ্যালডিহাইড গ্রুপ যেহেতু রেখে দেওয়া যায়, আর CH2H এভাবে লেখা যায়। তো এভাবে করা যায়, অথবা এটাকে এভাবে হাইড্রোজেন এখানে রেখে এখানে অক্সিজেন দিয়ে করা যায়। অর্থাৎ যে কোনো একটা দিকে হাইড্রোজেন দিয়ে অক্সিজেন এখানে দিয়ে এটাকে এভাবে স্ট্রাকচার করা যায়। এখন যদি বলা হয় 4 কার্বন বিশিষ্ট, তখন শুধুমাত্র একটা করে কার্বন বাড়বে, অর্থাৎ 1টা, 2টা, 3টা, 4টা কার্বন। উপরেরটা সবসময় CHO মনোস্যাকারাইডের সময়, অবশ্যই অন্যান্য স্যাকারাইডের ক্ষেত্রেও CH2OH, আর মাঝখানে যতগুলো হবে তা হবে CHOH, আবারও CHOH। এখন যদি 5 কার্বন বিশিষ্ট হয়, জাস্ট মাঝখানে একটা CHOH বেড়ে যাবে, উপরে CHO, তারপরটা CH2H, এভাবে চেইন স্ট্রাকচার গুলো গঠিত হবে। তো এভাবে সহজে আমরা ট্রায়োজ, টেট্রোজ, পেন্টোজ, হেক্সোজ, কোনো ব্যাপার নয়। কোনো বইতে কিন্তু এভাবেও লেখা থাকে যে ধরো CHOH এর জায়গায় ব্র্যাকেট দিয়ে লেখা আছে মনে করো 3, তার মানে হচ্ছে CHOH কয়টা? 3টা, আর এখানে একটা 4টা, এখানে একটা 5টা, তার মানে এটা হচ্ছে 5 কার্বন যুক্ত, তাহলে এটা পেন্টোজ। এখন CHOH এর সংখ্যা যদি আমি 4 ধরি, তাহলে 4, 5, 6, তাহলে এটা হয়ে যাবে হেক্সোজ। এভাবেও লেখা থাকে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের ভাবে লেখা থাকে। এই হচ্ছে এই মনোস্যাকারাইডের স্ট্রাকচার তৈরির একটা পদ্ধতি। আজকে এই মনোস্যাকারাইডের মধ্যকার হেক্সোজ সম্পর্কে আমরা জানবো। হেক্সোজ তোমাদের সিলেবাসভুক্ত এবং এই সম্পর্কে বিশদ প্রশ্ন আসে, তাই এগুলো সম্পর্কে আলোচনা করবো। হেক্সোজের প্রথমে আমরা পাচ্ছি গ্লুকোজ। তো আমরা যদি গ্লুকোজের ক্ষেত্রে স্ট্রাকচার চিন্তা করি, যেহেতু এইমাত্র স্ট্রাকচারটা পড়িয়েছি, চেইন স্ট্রাকচারটা কেমন হওয়ার কথা, চেইন স্ট্রাকচারটা কেমন হওয়ার কথা, এটা 1 নম্বর কার্বন, তারপর CHOH, 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 এরপর CH2H, অর্থাৎ 6টা কার্বন আসবে সিরিয়ালে, আর এভাবেই হবে। এইমাত্র কিন্তু এই স্ট্রাকচারটা আমি পড়িয়েছি। তো হেক্সোজের ক্ষেত্রে এভাবে লিখতে পারি, অথবা CHO ঠিক রাখবো, অ্যালডিহাইড, আর নিচে CH2H ঠিক থাকবে, আর মাঝখানে CHOH দিয়ে আমি যদি হোল 4 দিয়ে দিই, 4টি, তাহলেও কিন্তু 6টি হয়ে যায়। এভাবেও সম্ভব। তো আসছি আমরা গ্লুকোজ সম্পর্কে আলোচনায়, পরবর্তীতে স্ট্রাকচার সম্পর্কে আলোচনা করব। দেখো, গ্লুকোজের সংজ্ঞা যদি আমি বলি যে গ্লুকোজ কি, গ্লুকোজ একটি 6 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড। এটা একটা মনোস্যাকারাইড। আমরা জানি যে সকল কার্বোহাইড্রেটকে দেখা যাচ্ছে আদ্র বিশ্লেষণ করলে কোনো আর কিছুই থাকে না, ওর মধ্যে কোনো কার্বোহাইড্রেট অণু থাকে না, তখন সেটাকে আমরা বলবো মনোস্যাকারাইড। তাহলে গ্লুকোজ একটি 6 কার্বন বিশিষ্ট হেক্সোজ, যেহেতু 6 কার্বন বিশিষ্ট হেক্সোজ মনোস্যাকারাইড। গ্লুকোজের আরেকটি নাম রয়েছে যাকে বলা হয় ডেক্সট্রোজ, আর এর রাসায়নিক সংকেত C6H12O6। C6H12O6 গ্লুকোজে অ্যালডিহাইড থাকে, এটি একটি অ্যালডোহেক্সোজ। সহজ কথা, যে সকল হেক্সোসের ভিতরে বা যে সকল কার্বোহাইড্রেটের মধ্যে একটি অ্যালডিহাইড গ্রুপ থাকবে, একটি অ্যালডিহাইড, আমরা পড়েছি কার্বোহাইড্রেটের সংখ্যা, হয়তো একটি অ্যালডিহাইড গ্রুপ না হলে একটি কিটোন গ্রুপ থাকে। তো একটি অ্যালডিহাইড CHO এই গ্রুপটা যদি থাকে, তখন আমরা তাকে বলবো অ্যালডোজ, অর্থাৎ অ্যালডোহেক্সোজ বা অ্যালডোজ শর্করা, এটাকে আমরা বলবো। গ্রেপ সুগার বিভিন্ন প্রকার, এটা একটা অনুধাবনমূলক প্রশ্ন যে গ্রেপ সুগার বলা হয় কেন গ্লুকোজকে। বিভিন্ন প্রকার পাকা ফল ও মধুতে প্রচুর পরিমাণে থাকে গ্লুকোজ থাকে, আর পাকা আঙ্গুরে গ্লুকোজের পরিমাণ হচ্ছে সবচেয়ে বেশি, 12 থেকে প্রায় 30 ভাগ।
তাই গ্লুকোজকে অনেক সময় ক্রেপ সুগার বা আঙ্গুরের শর্করাও বলা হয়। গঠন যদি চিন্তা করি, গ্লুকোজের চেইন স্ট্রাকচার এবং রিং স্ট্রাকচার উভয়ই রয়েছে। একটু আগে আমি যে চিত্রটি দেখিয়েছিলাম তার মধ্যে তোমরা দেখেছো এটা হচ্ছে গ্লুকোজের চেইন স্ট্রাকচার আর এটা হচ্ছে গ্লুকোজের রিং স্ট্রাকচার। রিং মানে কি, হাতে যেমন আংটি পরে রাউন্ড শেপ থাকে, সে রাউন্ড শেপ থেকে এসেছে রিং স্ট্রাকচার। এ দুটো হচ্ছে রিং স্ট্রাকচার, এটা হচ্ছে চেইন স্ট্রাকচার। তো আমরা দেখতে পাচ্ছি যে গ্লুকোজের চেইন এবং রিং স্ট্রাকচার উভয় স্ট্রাকচারই রয়েছে। রিং স্ট্রাকচারের ক্ষেত্রে গ্লুকোজের 1 নং কার্বন ও 5 নং কার্বন কাছাকাছি চলে আসে। এর কথার অর্থ হচ্ছে চেইন স্ট্রাকচার একটু খেয়াল করো, 1 2 3 আমি লাল কালিতে লিখেছি, 3 4 5 6 6টা কার্বন। তো যখন এটাকে আমি এইভাবে ঘুরিয়ে এটা প্রথমটার সাথে রিং বানাবো অর্থাৎ আবদ্ধ করব, তখন এই 6 নম্বর কার্বনটি 1 নম্বর কার্বনের কাছে না এসে 5 নম্বর কার্বনটি 1 নম্বর কার্বনের কাছে আসে। তাহলে 6 নম্বর কার্বনটি কি অন্য একটা হাতলে থাকে। এই যে দেখো, এটা হচ্ছে 1 নম্বর কার্বন, এর সাথে চলে আসতেছে কোন কার্বন, 5 নম্বর কার্বন। এটা হচ্ছে 5 নম্বর কার্বন, আর 6 নম্বর কার্বনটি তার আরেকটি বাইরের দিকের হাতলে অবশিষ্ট থাকছে। এক্ষেত্রেও তাই, দেখো 1 নম্বর কার্বনের কাছাকাছি চলে আসছে 5 নম্বর কার্বন, আর মাঝখানে একটা অক্সিজেনের সেতু তৈরি হচ্ছে। তো এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 1 নং ও 5 নং কার্বন কাছাকাছি এলে এদের মধ্যে একটি অক্সিজেনের সেতু তৈরি হয়, অর্থাৎ উভয়ের সাথে সংযোগের জন্য, অর্থাৎ রিং স্ট্রাকচার তো একে অপরের সাথে সংযোগের ক্ষেত্রে হয়, এটার সাথে এটা সংযোগের ক্ষেত্রে মাঝখানে একটা অক্সিজেনের সেতু তৈরি হয়ে যায়। ফলে 1 নং কার্বন একটি হাইড্রক্সিল গ্রুপ সৃষ্টি হয়ে যায়। 1 নম্বর কার্বন কোনটি, এটা হচ্ছে একটা 1 নম্বর কার্বন, সেই কার্বনের মধ্যে একটি হাইড্রক্সিল গ্রুপ সৃষ্টি হয়। 1 নম্বর কার্বন একটা হাইড্রক্সিল গ্রুপ সৃষ্টি হয়েছে, এই যে 1 নম্বর কার্বন একটি হাইড্রক্সিল গ্রুপ সৃষ্টি হয়ে গেছে। তো এই ধরনের গ্রুপ থাকতে পারে। এই হাইড্রক্সিল মূলকে দেখা যাচ্ছে যে এই হাইড্রক্সিল মূলক উপস্থিতির ফলে গ্লুকোজ দুই ধরনের হয়, দুই ধরনের স্ট্রাকচার প্রদর্শন করে। একটা হচ্ছে আলফা ডি গ্লুকোজ আর একটা হচ্ছে বেটা ডি গ্লুকোজ। একটু খেয়াল করলে বুঝতে পারবে, যদি এই হাইড্রক্সিল গ্রুপটা 1 নম্বর কার্বনের যে হাইড্রক্সিল গ্রুপটা সেক্ষেত্রে 1 আর 5 কাছাকাছি আসে, তো এই হাইড্রক্সিল গ্রুপটা যদি 1 নম্বর কার্বনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেটা নিচের দিকে থাকে অর্থাৎ আলফা অবস্থানে থাকে, তাকে বলা হবে আলফা হাইড্রক্সিল। আর যদি সেটা বেটা অবস্থানে থাকে তখন তাকে বলা হয় বেটা হাইড্রক্সিল। এই কারণে একে বলা হয় আলফা ডি গ্লুকোজ এবং বেটা ডি গ্লুকোজ। নতুন সৃষ্ট এই হাইড্রক্সিল গ্রুপের কারণেই এটি দুটি গ্রুপে বিভক্ত হয়েছে। আবার গ্লুকোজের চেইন স্ট্রাকচারের ক্ষেত্রেও 5 কার্বনে সংযুক্ত হাইড্রক্সিল মূলক ডান দিকে থাকলে তাকে বলা হয় ডি গ্লুকোজ, আর 5 নং কার্বনে সংযুক্ত হাইড্রক্সিল মূলক বাম দিকে থাকলে তাকে বলা হয় এল গ্লুকোজ। একটু খেয়াল করলেই বুঝবে, এই যে একটা চেইন স্ট্রাকচার, এটাতে হাতের ডান পাশে হাইড্রক্সিল মূলক আছে। 5 নম্বর কার্বনের হাতের ডান দিকে হাইড্রক্সিল মূলক থাকলে তাকে বলবো ডি গ্লুকোজ, আর 5 নম্বর কার্বনের হাতের বাম দিকে হাইড্রক্সিল গ্রুপ থাকলে তাকে আমরা বুঝে নিব সেটা হচ্ছে এল গ্লুকোজ। তো এটা একটা ডি গ্লুকোজ, তার মধ্যে আবার হাইড্রক্সিল গ্রুপটা রয়েছে আলফা অবস্থানে, তাই এটার নাম আলফা ডি গ্লুকোজ। আবার এই ক্ষেত্রে দেখা যাচ্ছে হাইড্রক্সিলটা আছে বাম দিকে বেটা অবস্থানে, তাই এটা হচ্ছে বেটা ডি গ্লুকোজ। এভাবে তো 5 নং কার্বনের সংযুক্ত হাইড্রোক্সিল গ্রুপ বাম দিকে থাকলে তাকে বলা হয় এল গ্লুকোজ। সবসময় দেখা যাচ্ছে যে উদ্ভিদে ডি গ্লুকোজ থাকে, উদাহরণস্বরূপ আমরা বলতে পারি আলফা ডি গ্লুকোজ স্টার্চ গঠন করে, বেটা ডি গ্লুকোজ সেলুলোজ গঠন করে, ইত্যাদি ইত্যাদি। গ্লুকোজের স্ট্রেইন স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা দেখতে পাবো চেইন স্ট্রাকচারের ক্ষেত্রে চিত্রটা এইভাবে, এবং একদিকে হাইড্রোজেন থাকলে অপর দিকে থাকবে হাইড্রোক্সিল, ঠিক তার বিপরীতটা এখানে হবে, অর্থাৎ এক পাশে হাইড্রোক্সিল থাকলে অপর দিকে থাকবে হাইড্রোজেন, আবার এখানে তার বিপরীতটা হবে, এক পাশে হাইড্রোক্সিল যে পাশে হাইড্রোক্সিল ছিল তার উল্টো দিকে চলে যাবে। এভাবে পুরো স্ট্রাকচারটা ধীরে ধীরে গঠিত হবে গ্লুকোজের ক্ষেত্রে। এবং সব মিলে দেখবে যে কার্বন 6টি আছে এবং হাইড্রোজেন আছে 12টি এবং অক্সিজেন আছে 6টি। তো এইটি কয়েকবার প্র্যাকটিস করলে আমি আশা করি তোমরা পারবে। আর যদি এই নিয়ে কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারো কমেন্টসে, আমি উত্তর দিব। এইভাবে যখন গ্রুপ সৃষ্টি হয় তা কিভাবে হয় সে সম্পর্কে আমি জানতে চাইলে আমি সেটার উত্তর দিব। এখন আমি যদি বুঝিয়ে দিই আর একটু সুন্দর করে, যে প্রথম যেটা সেটা ছিল CHO, অর্থাৎ কার্বনের সাথে ছিল হাইড্রোজেন। তাহলে এই অক্সিজেনটা কোথায় গেল? এই অক্সিজেনটা এখানে 5 নম্বর কার্বনের সাথে অক্সিজেনের সেতু তৈরি করেছে। দ্বিতীয় ক্ষেত্রে কার্বন আছে, হাইড্রোক্সিল আছে, হাইড্রোজেন আছে, দ্বিতীয় কার্বনের হাইড্রোজেন আর হাইড্রোক্সিল, তৃতীয় কার্বনের হাইড্রোজেন আর হাইড্রোক্সিল, চতুর্থ কার্বনেরও হাইড্রোজেন আর হাইড্রোক্সিল একটা অপরটার অপোজিটে বসবে। আর পঞ্চম কার্বনে এই হাইড্রোক্সিলটা চলে যায় 1 নং কার্বনে এসে যুক্ত হয়। তাহলে এই হাইড্রোক্সিলটা যদি 1 নম্বর কার্বনে এসে যুক্ত হয় তাহলে অপর আরেকটা হাইড্রোজেন থেকে যায়, সেই হাইড্রোজেনটা রয়ে গেছে এখানে।
আর আরেকটা হাতলে এসে যুক্ত হবে CH2OH, অর্থাৎ এই অংশটা এসে যুক্ত হবে। ঠিক এইভাবে এই জিনিসটাও তৈরি হয়েছে, জাস্ট এটার অপোজিট হয়েছে, হাইড্রোজেন এখানে আর হাইড্রোক্সিল মূলকটা উপরে সৃষ্টি হয়েছে। গ্লুকোজের বহুল ব্যবহার রয়েছে, রোগীর পথ্য হিসেবে গ্লুকোজ ব্যবহৃত হয়। গ্লুকোজ রোগীর দেহে দ্রুত শক্তি যোগায়, বিভিন্ন ফল সংরক্ষণে গ্লুকোজ ব্যবহার করা হয়, ক্যালসিয়াম গ্লুকোনেট হিসেবে ওষুধ শিল্পে গ্লুকোজ ব্যবহৃত হয়, ভিটামিন বি তৈরিতে সি তৈরি করার জন্য গ্লুকোজ ব্যবহৃত হয়, গ্লুকোজ সরবিটল তৈরি বা গ্লাইকোলাইসিসে ব্যবহৃত হয়। গ্লুকোজ কার্বোহাইড্রেট বিপাকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ছিল গ্লুকোজ। গ্লুকোজ হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। ফ্রুক্টোজ সম্পর্কে আমরা জাস্ট ধারণা নিব, এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, তবু আমরা জানবো ফ্রুক্টোজ একই রকম। ফ্রুক্টোজ একটি 6 কার্বন বিশিষ্ট হেক্সোস মনোস্যাকারাইড, যার রাসায়নিক সংকেত হচ্ছে C6H12O6। ফ্রুক্টোজকে কিটো হেক্সোস বলা হয়। কেন বলা হয়? কারণ এর মধ্যে কিটো গ্রুপ রয়েছে। আমরা কিন্তু গ্লুকোজে একটা জিনিস দেখেছি যে এর উপরে অ্যালডিহাইড থাকাতে এটাকে অ্যালডোহেক্সোস বলে, আর এখানে কিটো গ্রুপ থাকার কারণে, কারণ আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফ্রুক্টোজ, ফ্রুক্টোজের এখানে কি গ্রুপ রয়েছে? কিটো গ্রুপ। তো কিটো গ্রুপ থাকার কারণে এটাকে বলা হয় কিটো হেক্সোস। আর এর বিজারণক্ষম চিনি বা রিডিউসিং সুগারও বলা হয়। ফ্রুট সুগার, অধিকাংশ পাকা মিষ্টি ফল বা মধুতে ফ্রুক্টোজ থাকে, তাই ফ্রুক্টোজকে ফলের চিনি বা ফ্রুট সুগারও বলা হয়। ফ্রুক্টোজ সমপরিমাণ গ্লুকোজের সাথে যুক্ত হয়ে চিনি গঠন করে, তাই একে বিট বা আখের কাণ্ডরসে প্রচুর পরিমাণে পাওয়া যায়। ফ্রুক্টোজের চেইন স্ট্রাকচার, রিং স্ট্রাকচার উভয়ই আছে। ফ্রুক্টোজের ক্ষেত্রে চেইন স্ট্রাকচারের ক্ষেত্রে 5 নং কার্বন সংযুক্ত হয়, হাইড্রক্সিল গ্রুপটা যেদিকে থাকবে, ডানে থাকলে, এটা তো গ্লুকোজের ক্ষেত্রে পড়েছে যে ডানে থাকলে ডি ফ্রুক্টোজ, বামে থাকলে এল ফ্রুক্টোজ, এরকম করে, এবং এর চেইন স্ট্রাকচারটা ভালো করে শিখে নিতে হবে, দেখে নিতে হবে। বইয়ের মধ্যেও রয়েছে চেইন স্ট্রাকচারটা কিভাবে তৈরি হয়েছে, কারণ এই ক্ষেত্রে 6টা ভাগের জায়গায় রয়েছে 1টা 2টা 3টা 4টা 5টা ভাগ, আর সেই ক্ষেত্রে CH2OH এখানে একটা জমা হবে, এদিকে একটা জমা হবে, কারণ এটা তৈরি হয়েছে, আমরা এতক্ষণ মনোস্যাকারাইড যে গ্লুকোজ দেখিয়েছি, উপরে অ্যালডিহাইড ছিল, নিচে CH2OH ছিল, আর এখানে একটা কিটোন গ্রুপ মাঝখানে আসায় উপরেও CH2OH, নিচেও CH2OH। তো এই কথাগুলো লিখে জাস্ট এখান থেকে স্ট্রাকচার একটা দিয়ে দিলেই হবে। এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, স্ট্রাকচারটা জানার জন্য জানা। ব্যবহার, কনফেকশনারিতে নানা ধরনের মিষ্টি জাতীয় খাদ্য তৈরিতে প্রচুর পরিমাণে ফ্রুক্টোজ ব্যবহৃত হয়। সবুজ উদ্ভিদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় গ্লুকোজ তথা ফ্রুক্টোজ তৈরি হয়, অর্থাৎ প্রথমে গ্লুকোজ হয়, পরবর্তীতে পেকে গিয়ে ফল ফ্রুক্টোজ তৈরি করে। সুক্রোজকে আদ্র বিশ্লেষণ করলে সম পরিমাণে আমরা গ্লুকোজ এবং ফ্রুক্টোজ তৈরি করতে পারবো। গ্লুকোজ আর ফ্রুক্টোজের মধ্যকার কিছু পার্থক্য রয়েছে, আমরা দেখেছি অনেক ক্ষেত্রে এটা একই রকম। কিরকম পার্থক্য? যেমন গ্লুকোজে অ্যালডিহাইড গ্রুপ থাকে, কিন্তু ফ্রুক্টোজে থাকে কিটোন গ্রুপ, তাই এটাকে কিটো হেক্সোস বলে, আর ওটাকে অ্যালডোহেক্সোস বলে। গ্লুকোজকে গ্রেপ সুগার বলে, কিন্তু ফ্রুক্টোজকে বলা হয় ফ্রুট সুগার। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সরাসরি কিন্তু গ্লুকোজ উৎপন্ন হয়, কিন্তু ফ্রুক্টোজ সরাসরি হয় না, প্রথমে গ্লুকোজ হয়, পরে সেটা আবার ধীরে ধীরে ফ্রুক্টোজে পরিণত হয়। শ্বসনের প্রাথমিক পর্যায়ে সরাসরি গ্লুকোজ ব্যবহৃত হয়, অপরদিকে শ্বসনে গ্লুকোজ হতে পরবর্তীতে ফ্রুক্টোজ উৎপন্ন হয়। শ্বসনের ধাপে দেখা যায় গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ উৎপন্ন হয়। গ্লুকোজকে বহুল ব্যবহার রয়েছে গ্লুকোজের, ফ্রুক্টোজের কিন্তু দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে মিষ্টান্ন জাতীয় খাদ্য তৈরিতেই ফ্রুক্টোজটা বেশি ব্যবহৃত হয়। গ্লুকোজের রিং স্ট্রাকচার পাইরোনাস ধরনের, কিন্তু ফ্রুক্টোজের রিং স্ট্রাকচার হচ্ছে ফিউরোনাস ধরনের। তো আজ ছিল এই পর্যন্তই আলোচনা। পরবর্তী ক্লাসে আবার অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবে। আল্লাহ হাফিজ।